ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসন আমরা কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের উইন্ডোজ টুলসগুলো সম্পর্কে। মাইক্রোসফট উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে বেশ কিছু উইন্ডোজ টুলস দিয়ে রেখেছে, যেগুলো আমরা আমাদের অপারেটিং সিস্টেমটাকে কনফিগার, অপটিমাইজ এবং মেনটেন করার জন্য ব্যবহার করতে পারি। তো চলুন এক্সপ্লোর করি সেই টুলগুলো। উইন্ডোজ টুল এক্সপ্লোর করার জন্য আমরা সার্চ বারে গিয়ে লিখতে পারি উইন্ডোজ টুলস। আমরা এটাকে ম্যাক্সিমাইজ করছি। এই হচ্ছে মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ সব উইন্ডোজ টুলস। এখানে থাকা প্রত্যেকটি উইন্ডোজ টুলের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন রয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো সবগুলো আমাদের জানার দরকার নেই। যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমি দুটি লেসন তৈরি করেছি আলাদা আলাদা। প্রথম পার্টে থাকছে কন্ট্রোল প্যানেল, টাস্ক ম্যানেজার, ডিস্ক ক্লিন আপ, সিস্টেম ইনফরমেশন এবং উইন্ডোজ ফায়ারওয়াল। এই সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো এই লেসনে। তো চলুন শুরু করি কন্ট্রোল প্যানেল দিয়ে। কন্ট্রোল প্যানেলটা আমরা অ্যাক্সেস করতে পারি উইন্ডোজ টুল থেকে, এই যে এখানে, কিংবা আমরা সার্চ বক্সে লিখতে পারি কন্ট্রোল প্যানেল। দেখুন চলে এসেছে। প্রথমবার যখন আপনি কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন তখন এটা এভাবেও দেখাতে পারে, কিংবা এভাবেও দেখাতে পারে, আবার হয়তোবা এভাবেও দেখাবে। সো এগুলো জাস্ট হচ্ছে ভিউয়ের লেআউট। এক একটা আমরা কোন লেআউটে দেখতে চাই। এই লেআউটে গুরুত্বপূর্ণ সেটিংসগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে, যেমন এখানে রয়েছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্টস, তারপর হচ্ছে নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি। আবার এগুলোকে আমরা যদি একবার সবকিছু ভেঙে চুরে দেখতে চাই, আমরা দেখতে পারি লার্জ আইকন, আবার রয়েছে স্মল আইকন। তো আমরা যেটা করব এখন ক্যাটাগরিতে রাখি, আমরা তাহলে প্রত্যেকটা জিনিস একটু বুঝতে পারবো আসলে হচ্ছেটা কি এখানে। উইন্ডোজের প্রিভিয়াস ভার্সনে সব কিছুই করতে হতো মোটামুটি কন্ট্রোল প্যানেল থেকে, কারণ সেখানে সেটিংস নামের কোনো অ্যাপই ছিল না, মানে বলার মতো অন্তত। স্পেশালি উইন্ডোজ 7 বা অন্যান্য জায়গাগুলোতে তেমন একটা কাস্টমাইজেশন অপশন ছিল না, মানে ইউজার ফ্রেন্ডলি। বলা বাহুল্য যে কন্ট্রোল প্যানেলের বর্তমানে যেই সেটিংসগুলো আমরা দেখতে পাই তার অধিকাংশই আমাদের সেটিংস অ্যাপের মধ্যে রয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই সেটিংস অ্যাপটা কি। এই হচ্ছে আমাদের সেটিংস অ্যাপ। তো আমরা এই সেটিংস অ্যাপের মধ্যেই মোটামুটি এগুলো সব কিছু পেয়ে যাই। লাইক এখানে ক্লক আমরা দেখেছি আগের লেসনগুলোতে, ক্লক, পার্সোনালাইজেশন, ইউজার অ্যাকাউন্ট, তারপর নেটওয়ার্ক, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, প্রোগ্রাম, সব কিছুই। কারণ যেটা দেখে মনে হচ্ছে মাইক্রোসফট প্ল্যান হচ্ছে কোন একটা সময় হয়তো বা এই কন্ট্রোল প্যানেলটা তারা রাখতে যাচ্ছে না বা রাখবে না। তারা চাইবে যে এটাকে যতটা পারে যে মডার্ন লুক দিতে, যেটা এখন আমরা দেখতে পাই আমাদের সেটিংস অ্যাপের মধ্যে। তো অধিকাংশই সেটিংসই ওখানে চলে এসেছে, যার কারণে কন্ট্রোল প্যানেলে এই মুহূর্তে খুব বেশি কিছু বলার নেই। বাট যদি আপনার প্রয়োজন হয় আপনি কিন্তু এখান থেকেও একই রকম সেটিংসগুলো অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমি যদি ধরি সিস্টেম অ্যান্ড সিকিউরিটিস, এখানে গেলে আমি বেশ কিছু জিনিস পাবো। হ্যাঁ, আবার বলছি যে সবগুলো সেটিংস যে আমাদের সেটিংস অ্যাপসে চলে এসেছে ব্যাপারটা কিন্তু তা না। কিছু কিছু জিনিস পাবেন যেটা এখানে আছে কিন্তু ওখানে নেই, আবার ওখানে আছে এখানে নেই। তো আমরা যদি এখানে একটা একটা করে দেখি, লাগে যেমন পাওয়ার অপশনটা, এটা ওখানেও ছিল। ফাইল হিস্ট্রিটা কিন্তু আবার ওখানে ওইভাবে নেই, এখানে সুন্দর করে দেওয়া আছে। তারপর রয়েছে স্টোরেজ স্পেস, যেটা এখানে আছে ওখানেও আছে, ওখানে যেটা স্টোরেজ সেন্স নামে আছে। আবার বিট লকার অ্যান্ড ড্রাইভ এনক্রিপশন, বিট লকারটা কিন্তু আবার সেটিংস অ্যাপে নাই। আমরা যদি একটু চেক করে দেখি সেটিংস, এখানে আমি লিখছি বিট লকার, না, এখানে বিট লকার, আচ্ছা এখানে রয়েছে ম্যানেজ বিট লকার। আমরা এখানে ক্লিক করি, দেখুন ঘুরে ফিরে ও কিন্তু আমাকে কোথায় নিয়ে এসেছে, সেই কন্ট্রোল প্যানেলের মধ্যেই। তার মানে এখানে অনেক সেটিংস রয়েছে যেগুলো আপনার সরাসরি এখানে আপনি পাবেন না, মানে এরকম মডার্ন লুকের মধ্যে পাবেন না। কিন্তু কখনো কখনো যেটা করবে আপনাকে, এখানে যদি কোনো সেটিংস না থাকে সরাসরি মডার্ন লেআউটের মধ্যে বা ডিজাইনের মধ্যে, তখন সে আপনাকে কি করবে, কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে যে ভাই আমরা এখন এটা এখানে আনিনি, সো আপনাকে যদি এটা চেঞ্জ করতে হয় তাহলে আপনি চলে যান কন্ট্রোল প্যানেলে। এই হচ্ছে মূলত বিষয়। সেখানে আমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, যে মানে সিস্টেমে আমরা ক্লিক করি, দেখুন সিস্টেমে ক্লিক করলাম, কোথায় নিয়ে এলো, আমার কিন্তু সেটিংস অ্যাপে নিয়ে এলো, এবং এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে। কিন্তু প্রিভিয়াস ভার্সনগুলোতে সিস্টেমে ক্লিক করলে কিন্তু ডিফারেন্ট একটা পেজ আসতো, এখানেই সেই ইনফরমেশনগুলো দেখা যেত। এটাই হচ্ছে পার্থক্যটা। তো আস্তে আস্তে মাইক্রোসফট চাচ্ছে এখান থেকে সব প্রয়োজনীয় অপশনগুলো শুধুমাত্র সেটিংস অ্যাপে থাকবে, এবং সেটাই হওয়া উচিত। আসলে দুইটা সেটিংস অ্যাপ বা কন্ট্রোল প্যানেল থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এতে করে হচ্ছে মানুষজন একটু কনফিউজড হয়ে যাবে যে আসলে কোনটার কি কাজ। তো আমরা যেগুলো নিয়ে কথা বলছি এখন, যে উইন্ডোজ টুল, এই উইন্ডোজ টুল নিজেও কিন্তু সিস্টেম সিকিউরিটির মধ্যে থাকা একটা টুল। আমি এখানে ক্লিক করলে ঘুরে ফিরে আমাকে আবার সেই বড় টুলে নিয়েছে। এটা একটা কাইন্ড অফ বাক্সের মধ্যে বাক্স। খেয়াল করে দেখুন, কন্ট্রোল প্যানেলের মধ্যে আছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, আবার সিস্টেম প্যানেলের মধ্যে রয়েছে আমাদের উইন্ডোজ টুল, আবার উইন্ডোজ প্যানেলের মধ্যে রয়েছে আবার কন্ট্রোল প্যানেল। মানে কি অদ্ভুত রকমের ইউজার এক্সপিরিয়েন্স, বাক্সের মধ্যে বাক্স বলা যায় একেবারে।
তো এখানে যেই অপশনগুলো রয়েছে আপনারা লক্ষ্য করে থাকবেন যে পুরনো যেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেই টিউটোরিয়ালগুলো আমরা ইন্টারনেটে পাই স্পেশালি ইউটিউবে, সেগুলো কিন্তু মোটামুটি এই কন্ট্রোল প্যানেলকে ঘিরেই যত সেটিংসই আছে আপনাকে বলবে কন্ট্রোল প্যানেলে যান, এটা করেন সেটা করেন, এভাবে আমরা জিনিসগুলো করে থাকি। এখানে ম্যাক্সিমাম যেই অপশনগুলো রয়েছে আমি আগেই বলেছিলাম সেগুলো ওখানে রয়েছে, অর্থাৎ সেটিংস অ্যাপে রয়েছে। আবার ওরা যেটা করেছে এখান থেকে কিছু কিছু অপশন আগে যেটা এখান থেকে অপারেট করতে হতো সেটা আবার নিয়ে গিয়েছে সেটিংস অ্যাপের মধ্যে। তাই চাইলেও আমরা একটাকে ছেড়ে আর একটা ধরতে পারবো, ব্যাপারটা এমন না। তবে সেটিংস অ্যাপ আমাদের জন্য এনাফ, মানে ডে টু ডে লাইফে ইউসেজের জন্য সেটিংস অ্যাপ ইজ গুড ইনাফ। তো যাই হোক, এটা দেখলাম আমরা হচ্ছে সিস্টেমের সিকিউরিটি। এখানে আমরা বেশ কিছু অপশন পেলাম, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার প্ল্যান, এগুলো ম্যাক্সিমামই রয়েছে আমাদের সেটিংস অ্যাপের মধ্যে। ইভেন ডিফেন্ডারটাও রয়েছে, বাট ডিফেন্ডারের অ্যাডভান্স লেভেলের ইউসেজগুলো আমরা এখানে পাবো। আমরা একটু পরে এই যে ডিফেন্ডার বা ফায়ারওয়াল নিয়ে কথা বলবো। এরপর রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং। এই নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং এর মধ্যে এই অপশনগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যদিও সেগুলো এখানেই নিয়ে এসেছে মাইক্রোসফট। দেখুন আমি যেখানে ক্লিক করছি, যেমন মিডিয়া স্ট্রিমিং অপশন, এটা অবশ্য সেটিংস অ্যাপে নেই, যার কারণে এটা এখানেই আছে। আমরা ব্যাক করছি। এরপর রয়েছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। এ হচ্ছে আমার অ্যাডাপ্টার। এটা নিয়ে আমরা পরে কথা বলবো যে অ্যাডাপ্টার কিভাবে কাজ করে বা কেন এটা আমরা ইউজ করবো। আমরা ব্যাকে আসি। এখানে রয়েছে ইন্টারনেট অপশন, যেগুলোর একেবারে মান্দাতার আমলের সেটিংস, যেগুলোর অধিকাংশই আমাদের দরকার হবে না। তবে এই যে আপনি দেখতে পাচ্ছেন লোকাল ইন্টারনেট, ট্রাস্টেড সাইট, হাবিজাবি, এই জিনিসগুলো হচ্ছে আগে স্পেশালি আমরা ইউজ করতাম ইন্টারনেট এক্সপ্লোরার যখন ইউজ করতাম সেগুলোর জন্য। তো এগুলো নর্মালি এখন আর ইউজ করার প্রয়োজন হবে না আপনার। এই যে এখানে যতগুলো আছে, তবে কিছু সার্টিফিকেট এবং অন্যান্য জিনিস রয়েছে যেগুলো এখন মোটামুটি মডার্ন যে ব্রাউজারগুলো আমরা ইউজ করি, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, ফায়ারফক্স, ওগুলোর মধ্যে অ্যাভেলেবল। সো এটারও খুব একটা ইউজ হবে না এখানে। এখানে দেখুন কি লেখা আছে, ডিলেটেড ব্রাউজার হিস্ট্রি অ্যান্ড কুকিজ। সো বর্তমান সময়ে এসে কেউ আর এই ডিলিট ব্রাউজার, এখান থেকে এসে ব্রাউজার হিস্ট্রি ডিলিট করবে না, এতটুকু কনফার্ম থাকতে পারেন। সো আবার চেঞ্জ হোম পেজ, সো এগুলো কোনোটাই এখন আর খুব একটা কাজের না। তবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিংটা কাজের, এটা আমরা পরে ডিটেলস কথা বলবো। আচ্ছা, এরপরে দেখি আমরা হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। এখানে যে অটোপ্লেটা আমরা প্রিভিয়াস লেসনে আমরা দেখেছি অটোপ্লের কাজটা কি, ডিভাইস অ্যান্ড প্রিন্টার নিয়েও আমরা দেখেছি। এটা আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানেই নিয়ে আসছে। সো বরং ওইখানকার ডিভাইস অ্যান্ড প্রিন্টারের যে সেটিংসগুলো রয়েছে তার চেয়ে এখানকার সেটিংসগুলো মাচ বেটার এবং খুব ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, সাউন্ড একই অবস্থা। আমরা যদি সাউন্ডে ক্লিক করি দেখুন সাউন্ডে এখানে আমাকে দেখাচ্ছে যে কি কি সাউন্ড ডিভাইস রয়েছে আমার এখানে। সো আমি যদি কোনো একটাকে ডিফল্ট করে দিই, যেমন ধরুন এইটাকে ডিফল্ট করা হয়েছে আমার মাইক্রোফোনের জন্য, এটাকে আমার হেডসেট হিসেবে এটাও ডিফল্ট করা আছে। সো এই যে আবার রেকর্ডিং এর জন্য কি কি আছে সেগুলো দেখাচ্ছে। দেখুন রেকর্ডিং এর জন্য বলা হচ্ছে যে আমার এটাকে ডিফল্ট করা আছে, আর এটা হচ্ছে রেডি আছে, আমি চাইলে ইউজ করতে পারবো, যদিও আমি এখন এটাই ইউজ করছি। সাউন্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাউন্ড, মানে উইন্ডোজের যে সাউন্ডগুলো রয়েছে এগুলো আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারি। জাস্ট এখানে ব্রাউজ করব, আর এখানে আমরা যেখানে রাখতে যাচ্ছি, যখন এখানে অনেক সাউন্ড রয়েছে, বাট আপনি যদি কাস্টম চান সেটাও সম্ভব। অর্থাৎ খেয়াল করে দেখুন ক্লোজ প্রোগ্রাম, এখন কোনো প্রোগ্রাম যদি আমরা ক্লোজ করি, যেমন এই যে প্রোগ্রামটা ক্লোজ করি বা এই প্রোগ্রামটা ক্লোজ করি, কোনো সাউন্ড হবে কিনা। নর্মালি আমরা কোনো সাউন্ড রাখি না, এটা খুবই বিরক্তিকর, কারণ সারাদিনে আমরা প্রচুর অ্যাপ ওপেন করব, ক্লোজ করব, আর তার জন্য যদি সাউন্ড হয় সেটা খুবই বিরক্তকর লাগবে। তো আবার রয়েছে ক্যালেন্ডার রিমাইন্ডার, এটার জন্য একটা সাউন্ড রয়েছে, আমি একটু টেস্ট করে দেখি কি সাউন্ড রয়েছে এখানে। অলরাইট, ঠিক আছে। সো এভাবে করে আমি যদি চাই এই সাউন্ডটাকে চেঞ্জ করব, আমি জাস্ট ব্রাউজ করে যেখানে আমার রাখা আছে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমি সিলেক্ট করে দিলেই এখানে চেঞ্জ হয়ে যাবে। জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে দিতে হবে, এতটুকুই। সো এগুলো নিয়ে আমরা এখন আর কথা বলবো না। এরপর এখানে রয়েছে কমিউনিকেশন, যেগুলো নিয়ে আসলে এখন কথা বলতে চাচ্ছি না, খুব একটা কাজের তেমন কিছুই না এগুলো আসলে। সো বাই ডিফল্ট এই সেটিংগুলো যেভাবে থাকে দ্যাটস গুড এনাফ। আপনার খুব একটা প্রবলেম না হলে এখানে আসার প্রয়োজন হবে না। আমি শুধু আপনাকে এই বিষয়গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি কি কি থাকে আসলে এখানে, এবং যখন আমাদের প্রয়োজন হবে ইন ফিউচারে, আমরা যখন কনটেক্সচুয়াল লার্নিংয়ে যাব, যে একটা কাজ করছি এখন আমাদের এই সেটিংসটার প্রয়োজন আছে, তখনই কেবল আমরা এখানে চলে আসবো এবং ডিটেলস দেখব। এখন আপাতত আমি আপনাকে একটা ওভারভিউ দিচ্ছি যে এখানে কি থাকে এবং মোটামুটি হালকা পাতলা কি কাজ থাকে এখানে আর কি। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অডিও ড্রাইভার। সো এটা আমরা পরবর্তীতে ইনস্টল করেছি। এটা হচ্ছে আমার যে আসুসের মাদারবোর্ড রয়েছে সেটার সাথে এসেছে এই সাউন্ড ড্রাইভারটা। সাউন্ড ড্রাইভার কি বা এগুলো কীভাবে কাজ করে এটা আমরা পরে দেখবো। আমরা আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এরপর রয়েছে প্রোগ্রামে যেটা আনইনস্টল প্রোগ্রাম কীভাবে করতে হয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন আর এই পুরনো লেআউটটার প্রয়োজন হয় না, আমরা লেটেস্ট লেআউট দিয়েই আমরা এই কাজটা করতে পারি। সো আমরা এখানে ক্লিক করি, এই যে এগুলো দেখতে পাচ্ছি। আবার ঠিক সিমিলার সেটিংস রয়েছে আমাদের এই সেটিংস অ্যাপে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইনস্টলড অ্যাপ, আমাদের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সবগুলো আমরা এখানেই দেখতে পাচ্ছি। দেখুন এই যেগুলো, এবার আমরা চাইলে এই লেআউটটাও চেঞ্জ করতে পারবো।
এগুলো সব কিছুই খুব মডার্ন এবং চমৎকার। দেখুন এখানে আনইনস্টল, আমি যদি চাই এক ক্লিক আনইনস্টল করে ফেলতে পারবো যে কোনো অ্যাপ্লিকেশন, আমার ওখানে যাওয়ার প্রয়োজন হবে না এই জায়গাটাতে। সো এই হচ্ছে মূলত বিষয় যে মাইক্রোসফট চাচ্ছে আস্তে আস্তে এখান থেকে সব সেটিংস ওখানে নিয়ে যাবে। একটা সময় যখন সব নেওয়া হয়ে যাবে তখন দেখা যাবে এটার দরকার হবে না, বলবো কন্ট্রোল প্যানেল বলে কিছু নেই, হতেও পারে। অথবা এমনও হতে পারে যে কন্ট্রোল প্যানেলটাকে তারা ঢেলে সাজাচ্ছে বা ডিফারেন্ট করে সাজাচ্ছে, এটা দেখতে পাবো আমরা হয়তো বা উইন্ডোজ 12 বা 13 বা পরবর্তী ভার্সনগুলো। সো এখানে আসলে তেমন কিছু নাই, এই যে ডিফল্ট প্রোগ্রাম এটাও আমাদের সেটিংস অ্যাপেই রয়েছে, তাই আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না। ইউজার অ্যাকাউন্ট নিয়েও আমাদের কথা বলার কিছু নেই, আমরা দেখেছি কিভাবে ইউজার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এই ইউজার অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আমরা বাড়তি একটা জিনিস পাবো যেটা আসলে সেটিংস অ্যাপে নাই, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আমরা চলে যাই আমাদের সেটিংস অ্যাপে, এখান থেকে অ্যাকাউন্টসে, তারপর রয়েছে আমাদের অদার ইউজার্স। দেখুন এইখানে কিন্তু আমার আমার যে অপশনগুলো রয়েছে লাইক অ্যাকাউন্ট টাইপ শুধু চেঞ্জ করতে পারবো, কিন্তু তাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। এমন হতে পারে যে এখান থেকে কেউ একজন তাদের পাসওয়ার্ড ভুলে গিয়েছে, এইটা যদি চেঞ্জ করতে হয় কখনো আমার কিন্তু এখানে কোনো সুযোগ নেই। তার জন্য আমাকে চলে যেতে হবে ঠিক কন্ট্রোল প্যানেলে, এবং সেখান থেকে আমাকে চলে যেতে হবে ইউজার অ্যাকাউন্টে। তারপর আমরা যাব হচ্ছে, ধরেন যারটা চেঞ্জ করতে চাই, ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর আমি যারটা চেঞ্জ করবো, ধরুন ওনারটা চেঞ্জ করবো, তো আমি যদি চেঞ্জ পাসওয়ার্ড দিই, নিউ পাসওয়ার্ডটা দিব, আরেকবার দিব, পাসওয়ার্ডে হিন্ট দিতে পারি, চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা মানে খুব কাজের একটা জিনিস, এই এই জায়গাটাতে আমরা এই কাজটা করতে পারবো। সো এবং তাছাড়া আরো কিছু ফাংশন রয়েছে, যেমন ধরুন ডিলিট করতে পারবো, যেটা ওখানেও করতে পারতাম, চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এই দুটো আমরা ওখানে করতে পারতাম, বাট এই যে দুটো আছে এই দুটো কিন্তু আমরা করতে পারবো না। যে আমি যদি চাই নামটা চেঞ্জ করে দিব, দেখুন আমি চাইলে এখানে নতুন নাম দিয়ে সেভ দিলেই নামটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো খেয়াল করে দেখুন, আমি কিন্তু চাইলেই এদেরটা করতে পারছি। কেন করতে পারছি? কারণ এরা হচ্ছে লোকাল অ্যাকাউন্ট। তো লোকাল অ্যাকাউন্টের চাইলেই আমি যেটা করতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি কোনো ইউজার তার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকে, তাহলে কিন্তু তারটা আমি চেঞ্জ করতে পারবো, কারণ তার মাইক্রোসফট অ্যাকাউন্ট তো আমার কাছে নেই, তার ওটার অ্যাক্সেস নাই, ওটার পাসওয়ার্ড চেঞ্জ করার রাইটসও আমার কাছে নেই। যেমন ধরুন এই অ্যাকাউন্টটা, আমার ব্যক্তিগত অ্যাকাউন্টটা, এটা কিন্তু রয়েছে কি করে, মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে। এই যে লেখাই আছে, দেখুন এখানে লেখা আছে লোকাল অ্যাকাউন্ট, তারপরে এই যে লোকাল অ্যাকাউন্ট, কিন্তু এটা কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট, আবার এটাও মাইক্রোসফট অ্যাকাউন্ট, যার কারণে হচ্ছে কি যে আমি চাইলেই এদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। দেখুন পাসওয়ার্ড চেঞ্জের কোনো সুযোগ নেই, পাসওয়ার্ড প্রোটেক্টেড। আচ্ছা, আবার আমি যদি আমারটা ক্লিক করি সেখানেও কিন্তু আমি এখান থেকে পারছি না। কেমন? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যদি লোকাল অ্যাকাউন্ট হয় কেবল তখনই তাদের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে আপনি সর্বোচ্চ লেভেলে ডিলিট করতে পারবেন বা তার অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারবেন, যে সে কি হবে, সে অ্যাডমিনিস্ট্রেটর না জেনারেল ইউজার বা স্ট্যান্ডার্ড ইউজার। এই হচ্ছে বিষয়, এখান থেকে জানার আসলে মূলত এটাই ছিল। আর ক্রেডেনশিয়াল ম্যানেজার সম্পর্কে আমি দেখিয়েছি, যদি আমাদের অগোচরে কোনো পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়াল সেভ হয়ে থাকে আমাদের এই উইন্ডোজের মধ্যে, সেগুলো আমরা এখানে দেখতে পাই। আমরা চাইলে সেগুলো ব্যাকআপ করতে পারি, রিস্টোর করতে পারি, বা এখান থেকে রিমুভ করে দিতে পারি, আবার চাইলে এডিটও করে রাখা যায়, ইটস আপ টু ইউ। এরপর রয়েছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, যেগুলো নিয়ে কোনো কথা বলবো না, কারণ এর চেয়ে ভালো ভালো অপশন আমরা পেয়েছি আমাদের সেটিংস অ্যাপে। ক্লক রিজিয়ন একই কথা, ইজ অফ অ্যাক্সেস, এর আগে আমরা দেখেছি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাক্সেসিবিলিটি ফিচারগুলো কীভাবে ইউজ করতে হয়, সেখানে অপশনগুলো আরও বেটার এবং এর চেয়ে অনেক সুন্দর। তো আমরা এগুলো নিয়ে কোনো কথাই বলছি না। তো এই ছিল মূলত আমাদের কন্ট্রোল প্যানেলের ব্যবহার। তো এখানে সব কিছু আমি দেখিয়েছি, অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সব কিছু। এগুলো আমরা হয়তো বা ফিচারে আসবো, আমরা যখন কোনো একটা পার্টিকুলার কাজ করতে যাব তখন হয়তো আমাদের আলোচনার প্রেক্ষিতে চলে আসবে, বাট এটা সম্পর্কে পরিচিত হওয়ার জন্য এতটুকুই আমি মনে করি। এরপর যে আমরা কথা বলবো টাস্ক ম্যানেজার নিয়ে, যেটা আমরা উইন্ডোজ টুল থেকে টাস্ক ম্যানেজার আসতে পারি, কিংবা রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করতে পারি, কিংবা এটার একটা শর্টকাটও রয়েছে, কন্ট্রোল শিফট এবং স্কেপ বাটন। এটা যদি আমরা একসাথে চাপি তাহলে আমরা এটা পেয়ে যাব। তো আমরা এবার দেখার চেষ্টা করি যে কি আছে টাস্ক ম্যানেজারের মধ্যে। আগের ভার্সনগুলোতে টাস্ক ম্যানেজারটা ছিল খুবই ফ্যাপ টাইপের, মানে একদম মান্দাতার আমলের ডিজাইন ছিল। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সনের টাস্ক ম্যানেজারটা অসাধারণ, এটা একবারে মডার্ন একটা লুক পেয়েছে। আচ্ছা, এবার আমি বলছি আসলে টাস্ক ম্যানেজার কাজটা কি। টাস্ক ম্যানেজার কাজ হচ্ছে টাস্ক ম্যানেজ করা, অর্থাৎ আপনার কোন কোন টাস্ক কি পরিমাণ রিসোর্স কনজিউম করছে, এবং কোন কোন টাস্ক আপনি চাচ্ছেন না এখন আর ইউজ করতে, এবং কোন কোন টাস্ক কখন ওপেন হবে, স্পেশালি স্টার্ট আপের সাথে ওপেন হবে কিনা, সেই জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারবো। তো সংক্ষেপে আমি বলছি আমাদের কাজের জিনিসটা, ধরুন আমাদের কোনো কারণে এই যে এনিডেস্ক এই অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডে চলছে এখন, দেখুন এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস আর এগুলো হচ্ছে কারেন্ট প্রসেস যেগুলো এখন চলছে। আচ্ছা, তো ধরুন এখন আমি নতুন একটা অ্যাপ্লিকেশন ওপেন করছি, ধরুন এক্সেল। এই যে এক্সেলটা আমি এখন মিনিমাইজ করে রাখছি, তো এক্সেলটাও এখন চলে এসেছে এখানে।
সো আমার যখনই কোনো কিছু চলবে অ্যাপ্লিকেশন হিসেবে তখন আমি এখানে দেখতে পাবো, আর ব্যাকগ্রাউন্ডে চলছে যেটাকে আমি দেখতে পাচ্ছি না। দেখুন এই যে এনি ডেস্ক, এটা কিন্তু আমার টাস্কবারে নেই, না আছে আমার এখানে। তো এগুলোকে বলা হয় হিডেন প্রসেস। তো এই হিডেন ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আমরা চাইলেই মিনিমাইজ করতে পারি। আর কিভাবে আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিতে পারি অথবা এই টাস্কটাকে এন্ড করে দিতে পারি। শুধু এটা না, যে কোনো টাস্ক এন্ড করার জন্য সিম্পলি ওই টাস্কটা সিলেক্ট করব, তারপরে এই যে এন্ড টাস্কে ক্লিক করব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এন্ড টাস্কে ক্লিক করে দিব। দেখুন এই টাস্কটা একটু পরে চলে গেল। আচ্ছা, এরপরে এক্সেলের ব্যাপারটা একই রকম। এখান থেকেও যদি যে কোনো একটা, এখানে যে কোনো জিনিস আমরা যদি চাই যে আমরা চালাবো না এখানে, সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করব এবং এন্ড টাস্ক করে দেব, এন্ড টাস্ক। এরপরে আমরা কয়েকটা জিনিস এখানে লক্ষ্য করব যে এখানে রয়েছে সিপিইউ, অর্থাৎ কোন অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি আমার সিপিইউ খাচ্ছে। যখন আমাদের কম্পিউটারে কোনো কাজ স্লো করে কাজ, তখন আমাদের খুঁজে বের করতে হয় কেন স্লো কাজ করছে, আমার কোন অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি আমার সিপিইউ কনজিউম করছে, কোন অ্যাপ্লিকেশনটা বেশি র্যাম বা মেমোরি কনজিউম করছে, কোন অ্যাপ্লিকেশনটা বেশি ডিস্ক কনজিউম করছে। এটা জানার জন্য আমরা সিম্পলি এই যে কোনো একটার উপর আমরা ক্লিক করতে পারি, তাহলে আপনাকে সর্ট হয়ে যাবে। অর্থাৎ এই নাম দিয়ে সর্ট হয়ে যাবে, বা হচ্ছে এই যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট হবে। এখন কিন্তু নাম দিয়ে সর্ট করা, দেখুন নাম দিয়ে যে সর্ট করা কীভাবে বুঝলাম, এই যে এখানে এইরকম একটা চিহ্ন রয়েছে, যাতে করে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ, তারপর ব্যাকগ্রাউন্ড প্রসেস, এ থেকে একদম এক্স পর্যন্ত বা জেড পর্যন্ত সব দেখতে পাচ্ছি। তো আমরা সিপিইউতে ক্লিক করি, এখন দেখুন এই অ্যারো চিহ্নটা রয়ে গেছে এখানে, তার মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট এই চিহ্নটা বোঝাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কনজিউম করছে ওবিএস স্টুডিও, যেটা দিয়ে আমি আমার এই লেসনটাকে রেকর্ড করছি। আমি চাইলে যদি মনে হয় যে এমন কিছু সন্দেহজনক মনে হয় যে না এটা এত কনজিউম করছে, তাহলে এটাকে এন্ড করে আমার পিসিটাকে বাঁচাই। তো আপনার কাছে যখন এরকম মনে হবে যে কোনো একটা অ্যাপ্লিকেশন খুব বেশি পরিমাণে ডেটা কনজিউম করছে বা রিসোর্স কনজিউম করছে, সেটাকে আপনি ধরে এসে জাস্ট এন্ড করে দিন। আপাতত আপনার পিসিটা দম ছেড়ে বাঁচবে। আচ্ছা, র্যামের ব্যাপারটাও এরকম যে আমরা দেখতে পারবো যে কোন অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি র্যাম খাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এটা আমরা দেখতে পাচ্ছি প্রথম যেই সিপিটা রয়েছে এটা পার্সেন্টেজে দেখানো হচ্ছে উপরের দিকে, কিন্তু নিচের দিকেও পার্সেন্টেজ। আর মেমোরিতে বা র্যামে উপরের দিকে পার্সেন্টেজ হলেও নিচের দিকে জাস্ট এমবিটা দেখানো হচ্ছে যে কত এমবি রিসোর্স খাচ্ছে। আমরা চাইলে এটাকেও পার্সেন্টেজে দেখাতে পারি। সেটার জন্য আমরা যেটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করব, রিসোর্স ভ্যালিউ, এই যে মেমোরিতে গিয়ে আমি দিয়ে দেবো পার্সেন্টেজ। দেখুন এখন সব কিছু পার্সেন্টেজে দেখানো হচ্ছে। আবার আমি যদি চাই অন্য কোনোভাবে এই ডিস্কটাকে দেখাবো এরকম পার্সেন্টেজে, আমি পার্সেন্টেজ দেবো, ডিস্কও পার্সেন্টেজ চলে এসেছে। তো এটা মূলত আপনার ব্যবহারের উপরে বা আপনি কি জানতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি কখন কোনটাকে কিভাবে সেট করবেন। আচ্ছা, তো আমি আপাতত এবার এখান থেকে প্রসেসে ছিল এই মূলত। আমি যদি রানে নিউ টাস্ক দিই, এটা আসলে কেউ করে না, আমার দরকারও নেই, এটা হচ্ছে মানে অযথাই। আমরা এখান থেকে কখনোই রান টাস্ক নিউ টাস্ক করবো না। নর্মালি হচ্ছে আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে স্টার্ট মেনুতে গিয়ে বা সার্চ করে আমরা সার্চ করে দেখতে পারি, বা অন্যান্য অনেক উপায় রয়েছে সেগুলোর মাধ্যমে করবো, বাট নর্মালি এটা আমরা করি না। করতে চাইলে আপনি করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ইফিসিয়েন্সি মোড রয়েছে। দেখুন যেই দুটোকে ইফিসিয়েন্সি মোডে রাখা হয়েছে অটোমেটিকলি, সেই দুটো কিন্তু সবচেয়ে কম রিসোর্স ইউজ করছে মোটামুটি এই অ্যাপগুলোর মধ্যে। আমি যদি অ্যাপ দিয়ে সর্ট করি তাহলে বুঝতে পারবেন যে এখানে অ্যাপটা রয়েছে ওবিএস স্টুডিও, এটা কিন্তু ইফিসিয়েন্সি মোডে নেই। আমি যদি চাই এটাকে এফিসিয়েন্সি মোডে দিতে, আমি সিম্পলি এফিসিয়েন্সি মোডে ক্লিক করলেই এটাও এফিসিয়েন্সি মোডে চলে যাবে। তখন যেটা হবে, এটা লেস মেমোরি কনজিউম করবে বা লেস সিপি কনজিউম করবে। এটা কিন্তু আপনার পিসিকে বাঁচানোর সবচেয়ে ভালো রাস্তা। এতে করে আপনার সিপিইউ মেমোরি সব কিছু কম খাবে। উইন্ডোজ জানে কিভাবে এই অ্যাপ্লিকেশনটাকে এফিসিয়েন্সি মোডে রাখতে হয়। আবার এটা খেয়াল করুন, সেটিংস অ্যাপটা এটা এখন আইডল মোডে রয়েছে। এটা কিন্তু এখন অটোমেটিকলি বেশ কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে, যার কারণে সেটিংস অ্যাপ কিন্তু আমার এখানে আছে, দেখুন এই যে এখানে আছে, কিন্তু ওটা এখন কোনো ধরনের রিসোর্স কনজিউম করছে না, একদম জিরো, কারণ আমি এটা ইউজই করছি না। এখন আমি যদি ইউজ করতে আসি এটাকে, দেখুন এই যে সেটিংস অ্যাপ এখন কিন্তু ইউজ করছে। এই যে আমি যখনই এখানে যাচ্ছি তখন এটা বাড়বে, দেখুন বেড়ে গেছে 4, 3, 1। আবার আমি যদি জাস্ট মিনিমাইজ করে রাখি, এটা আবার চলে গেল আমার আইডল মোডে। তো এটা কিন্তু চমৎকার একটা ওয়ে, আমি যখন একটা পার্টিকুলার জিনিস ইউজ করছি না তখন সেটা যদি এরকমভাবে স্ট্যান্ড বাই মোডে চলে যায়, আমার ব্যাটারি কনজাম্পশন কম হবে, আমার রিসোর্স কনজাম্পশন কম হবে। আমরা কিন্তু চাইলে যে কোনো টাস্কে এরকম আইডল মোডে রাখতে পারবো না, এটা উইন্ডোজ নিজেই ডিসাইড করবে, কারণ ওইরকম সেটিংসই করে দেওয়া আছে বাই ডিফল্ট। তো আমরা যদি চাই কোনো একটা জিনিসকে রিস্টার্ট দিব, সেটাও কিন্তু সম্ভব। আমরা শুধুমাত্র ওই টাস্কটাকে ধরে রিস্টার্টে ক্লিক করলেই সেটা রিস্টার্ট নিবে। দেখুন পুরো উইন্ডোজটা একটা রিস্টার্ট নিল। তো এইভাবে করে আমি কিন্তু চাইলে এই জিনিসগুলো এক্সিকিউট করতে পারি এখান থেকে। তার মানে আমরা চাইলে যে কোনো টাস্ক এন্ড করতে পারি, রিস্টার্ট করতে পারি, আবার আমরা চাইলে ইফিসিয়েন্সি মোডেও
রেখে দিতে পারি যে কোনো একটাকে। তো সবগুলোকে আমরা এফিসিয়েন্সি মোডে দিতে পারবো না, যেগুলোকে সম্ভব কেবল সেগুলোকেই পারবো। তো এখান থেকে যেই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আমার মনে হচ্ছে সাসপেশিয়াস, আমার মনে হচ্ছে না এটা দরকার আছে, সেগুলোকে আমরা এন্ড করে দিতে পারি। যেমন এই যে পাওয়ার অটোমেট, আমরা এটাকে এন্ড করে দিচ্ছি। এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন বা শিখে যাবেন যে আসলে কোনগুলো দরকারি এবং কোনগুলো দরকারি না। তবে প্রথম প্রথম আপনার এগুলোকে যেভাবে আছে সেভাবে রেখে দেওয়াই ভালো। আপনি শুধু খেয়াল রাখবেন যে আপনার অ্যাপগুলো অতিরিক্ত কোনো কিছু চলছে কিনা, আর ব্যাকগ্রাউন্ড প্রসেসে যেগুলো আপনি চেনেন যে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটাকে তো আমি চিনি, এই যে আপনার নাম দেখে কিংবা আইকন দেখে, কিন্তু ওইটা আপনি এখন ইউজ করছেন না, আপনার দরকার নেই যে এটা ব্যাকগ্রাউন্ডে চলুক, সেক্ষেত্রে আপনি এটাকে এন্ড করে দিবেন। ওকে, এবার আমরা চলে যে পারফরমেন্সে চমৎকারভাবে এই যে গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে আমাকে দেখানো হচ্ছে যে এই মুহূর্তে আমার সিপিইউ কতটুকু কনজিউম হচ্ছে এবং কতটুকু ইউটিলাইজেশন হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই রেঞ্জে গিয়ে স্পিড কত পার্সেন্ট ইউটিলাইজ হচ্ছে, কতগুলো প্রসেস চলছে, থ্রেড কতগুলো হ্যান্ডেল করছে, এবং আপ টাইম কত। এই সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে সিপির অবস্থা কি। কখনো কখনো যদি দেখেন যে এটা 100% হয়ে, তখন দেখবেন এগুলো সব উপরের দিকে চলে গেছে। এই যে মেমোরিটাও একই অবস্থা, মেমোরিটা একদম ফ্ল্যাট আকারে যাচ্ছে। এই যেভাবে আমরা এখানেও দেখতে পাবো যে কতটুকু মেমোরি ইউজ করা হচ্ছে এবং কতটুকু অ্যাভেলেবল আছে এবং কিভাবে কাজ করছে। ওকে, সো ডিস্কেও একই অবস্থা, যেটা আমরা সি ড্রাইভটা আমরা যেটা দেখি, আমার এখানে এসএসডি লাগিয়েছি একটা, এবং সেই এসএসডিটাও আমার এখন খুব বেশি একটা ইউজ হচ্ছে না, দেখানোই হচ্ছে যে রিড রাইট, কারণ আমি এক্সপ্লোরার বন্ধ কিছু ইউজ করছি না এখন। আচ্ছা, ডিস্ক ওয়ানেও একই অবস্থা, এগুলো এখন মোটামুটি কম ইউজ হচ্ছে। ইথারনেট মানে আমার ইন্টারনেট, এটাও খুব একটা ইউজ হচ্ছে না, কারণ আমি এখন ইন্টারনেটে তেমন কোনো কাজ করছি না। তবে যদি করি বা ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসগুলো চলে সেগুলো এই টুকটাক নিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সো আমরা এরপরে চলে যাই জিপিইউতে। আমাদের জিপিইউ যদিও আমাদের এখানে কোনো এক্সটার্নাল বা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগানো নেই, এটা হচ্ছে বাই ডিফল্ট এই মাদারবোর্ডের সাথে যেটা এসেছে সেটাই। তো সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কতটুকু রিসোর্স কনজিউম করছে। এগুলো হচ্ছে মূলত পারফরমেন্স মনিটর, এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার পারফরমেন্সের অবস্থা কি, কোনটা কেমন করছে। এরপর রয়েছে অ্যাপস হিস্ট্রি। অ্যাপ হিস্ট্রিতে কিন্তু রয়েছে আপনার যে অ্যাপগুলো আমরা ইউজ করছি সোফার, এই দেখুন কোন কোন অ্যাপ ইউজ করেছি, কি করেছি না করেছি, সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে সব কিছু যেগুলো আমরা রিসেন্টলি ইউজ করেছি, যদিও এটা আপনি টাইম আকারে দেখতে পাবেন না, শুধু বলা হচ্ছে যে কবে থেকে এই কারেন্ট ইউজার, অর্থাৎ আমার যে ইউজার আইডি দিয়ে আমি এখানে লগ ইন করেছি সেই ইউজার আইডির ইনফরমেশনটা আমরা এখানে দেখতে পাবো। এখানে কিন্তু আমার এই কম্পিউটারের মধ্যে আরও ইউজার রয়েছে, তাদের হিস্ট্রি কিন্তু আমার দেখার কথা না, তাই আমি দেখতেও পাচ্ছি না, কেবল আমারটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে যদি চাই কি করতে পারবো, সুইচ করতে পারবো। আমরা যদি সুইচে ক্লিক করি তাহলে হবে কি, এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর রয়েছে স্টার্ট আপ। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। স্টার্ট আপে যত কম অ্যাপ্লিকেশন আপনি রাখবেন, আপনার পিসি তত ফাস্ট ওপেন হবে, ফাস্ট কাজ করবে। ওভারঅল আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসও তত কম হবে প্রথম দিকে, পরেটা পরে। তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে আমি খুঁজে পাবো যে কোনগুলো আসলে মানে স্টার্ট আপে এনেবল রয়েছে, যেমন এই অ্যাপগুলো স্টার্ট আপে এনেবল আছে কি না সেটা আমরা বুঝবো এই স্ট্যাটাসটা দেখে। এখানে লেখা আছে এনেবলড। সো আমি চাচ্ছি না যে পাওয়ার অটোমেট ডেস্কটপ এটা অটোমেটিকলি এনেবলড হোক, তা আমি এটাকে যেটা করবো সিম্পলি ডিসেবলে ক্লিক করে দিব। দেখুন ডিসেবল হয়ে গেল। আবার গুগল, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা এগুলো ঠিক আছে, এগুলো আমার হোক, কোনো সমস্যা নেই। আবার স্টার্ট আপ ইম্প্যাক্টটা এখানে বলে দেয়, যদি এখানে একটা তো সে বলতে পারে নাই যে এগুলো কেমন কি করছে, যেমন ইম্প্যাক্ট নান, অর্থাৎ এটা যদি অনও হতো, মানে স্টার্ট আপের সাথে খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়তো না। তবুও আমি চাই না কোনো রিস্ক নিতে, আমি চাইবো শুধুমাত্র যে অ্যাপগুলো আমি চাই যে উইন্ডোজ ওপেন হওয়ার সাথে সাথে, অর্থাৎ পিসি ওপেন হওয়ার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকলি ওপেন হয়ে যাক বা চলতে থাকুক। যেমন আমার ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভ, এটা যদি আমার অটোমেটিকলি ওপেন না হয় তাহলে হবে কি, রিয়েল টাইম সিঙ্ক হবে না। অর্থাৎ আমি কোনো ফাইল রাখছি, সেই ফাইলটা কিন্তু সিঙ্ক করতে হলে অবশ্যই আমাকে আবার ম্যানুয়ালি গিয়ে গুগল ড্রাইভ ওপেন করতে হবে, তখন সে আবার এটাকে সিঙ্ক করা শুরু করবে। অর্থাৎ যদি ব্যাকগ্রাউন্ডে এটা নাই চলে তাহলে কিন্তু ওর কার্যকারিতা নেই। আবার ফোন লিঙ্কটাও কেন ওপেন করে রেখেছি, এনেবল করেছি, কারণ আমি চাই যে যদি কোনো মেসেজ বা ফোন কল আসে আমি যেন ডিরেক্টলি আমার পিসি থেকেই দেখতে পারি। এখন এটা যদি ওপেনই না থাকে তাহলে তো কাজই করবে না। তাই এই অ্যাপ্লিকেশনগুলো উইন্ডোজ ওপেন হওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, যে যার কারণে এগুলোকে বলা হয় স্টার্ট আপ অ্যাপস। আচ্ছা, তো এইখানে আমরা এগুলো দেখলাম এবং আমরা এখানে পাবলিশারও দেখতে পাচ্ছি, কিছু কিছু জিনিসের নাই, কেন নাই আমি নিজেও জানি না। এনিওয়ে, সো এই ছিল মূলত ব্যাপার, যে আমরা অবশ্যই মনে রাখবো যে স্টার্ট আপ অ্যাপগুলো যত কম রাখা যাবে ততই পিসির জন্য ভালো। এবার আমরা দেখতে পাচ্ছি ইউজার। তো এই মুহূর্তে একটা ইউজার আছে এবং এই ইউজারটা হচ্ছে আমি নিজেই। তো এই ইউজার কি কি ইউজ করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার যদি ও এখানে যে বাকি ইউজার রয়েছে তারাও যদি এখানে থাকতো,
তাহলে আমরা তাদেরকেও এখানে দেখতে পেতাম। এবং আমার যদি মনে হয় যে আমি একা কাজ করছি, এখন তো অন্যরা কাজ করছে না বা অন্যদের কাজ খুব একটা গুরুত্বপূর্ণ না, তাহলে আমরা চাইলেই তাদেরকে সিলেক্ট করে ডিসকানেক্ট করে দিতে পারবো। তাহলে তারা ডিসকানেক্ট হয়ে যাবে এবং এখান থেকে সাইন আউট হয়ে যাবে অটোমেটিক। যদি এটা না করি তাহলে যেটা হবে, ওরাও কিন্তু মেমোরি এবং সিপি কনজিউম করতে থাকবে, যেটা আমার পারফরমেন্স ইম্প্যাক্ট করবে। আবার বলছি, আমার এখানে যদি অন্য কোনো ইউজার থেকে থাকে, তার মানে তারাও কিন্তু আমার এই রিসোর্স কনজিউম করছে। তাদের পারমিশন নিয়ে বা যদি মনে হয় তাদের এই কাজটা খুব একটা ইম্পর্টেন্ট না বা কোনো আনসেভড ফাইল নেই, সেক্ষেত্রে আমি শিওর হয়ে আমি তাদেরকে ডিসকানেক্ট করে দেবো, যেন আমি সেই রিসোর্সগুলো সব একাই ভোগ করতে পারি। ব্যাপারটা একদম সহজ এবং সিম্পল। এরপর আমরা চলে যাব ডিটেলসে। এখন আমরা তো এখানে প্রসেস অনেক কিছু দেখেছিলাম, রাইট? এই জিনিসগুলো খুব এটা একদম ইজি করে দেখানো হয়েছে ভাই। এই প্রসেসটা এতটুকু মেমোরি কনজিউম করছে, এতটুকু সিপি কনজিউম করছে। কিন্তু আমি যদি এদের ডিটেলসটা দেখতে চাই, যেটা এখানে আছে, দেখুন এই যে ডিটেলস মাঝখানে, সেগুলো আমরা আবার এখানে দেখতে পাবো। অনেক ডিটেলস মানে শুধু তাই না যে প্রোগ্রাম আইডি রয়েছে, তারপর অন্যান্য জিনিস রয়েছে। এগুলো যদি মানে না বুঝি, যেভাবে আছে সেভাবে রাখাই ভালো। যেমন একটা অ্যাপ্লিকেশন মাল্টিপল এরকম প্রসেস চালাবে। দেখুন এখানে এজ কতগুলো প্রসেস চালাচ্ছে। আমরা যদি প্রসেসে যাই এবং আমরা এজে চলে যাই, তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে আমাদের ব্রাউজারের জিপি প্রসেস, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপর হচ্ছে প্রত্যেকটা যে এক্সটেনশনগুলো, অনেকগুলো যে যতগুলো এক্সটেনশন কাজ করছে সবগুলো, তারপর হচ্ছে কতগুলো ট্যাব ওপেন আছে, প্রত্যেকটা ট্যাব কিন্তু আলাদা আলাদাভাবে রিসোর্স কনজিউম করে। যেমন এই মুহূর্তে দেখুন একটা ট্যাব রয়েছে, ইউটিউবে একটা ভিডিও প্লে হচ্ছে, সেই ট্যাবটা যদি আমি এন্ড করে দিই, তাহলে হবে কি আমার মেমোরি থেকে মোটামুটি 5.2%-এর মতো রিসোর্স সেভ হয়ে যাবে। বাকি ট্যাবগুলো খুব একটা ইউজ করা হচ্ছে না, যার কারণে এগুলো সব ইফিসিয়েন্সি মোডে আছে, যার কারণে আমি বেঁচে গেছি যে ঠিক আছে, কম ডেটা কনজিউম হচ্ছে। তো এই হচ্ছে মূল বিষয়। তো এগুলোর ডিটেলসটাই মূলত এখানে। তো ডিটেলসে যদি আপনার কখনো যাওয়ার প্রয়োজন হয়, যে একটা একটা করে আপনি চাচ্ছেন দেখবেন বা এন্ড করে দিবেন, আপনি এন্ড করতে পারেন। বাট এখানে আপনার প্রসেস আইডি দেখতে পাচ্ছেন, এই আইডিটা দিয়েও কিন্তু আপনি এখানে সার্চ করতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশন। তো এই ছিল মূলত টাস্ক ম্যানেজার বিষয়। এরপর রয়েছে সার্ভিসটা নিয়ে আমরা পরে কথা বলবো ইন ডিটেলসে। এরপর আমরা কথা বলবো ডিস্ক ক্লিন আপ নিয়ে। এই হচ্ছে আমাদের ডিস্ক ক্লিন আপ। আমরা এখানে ক্লিক করি। তো এখানে লেখা আছে যে আপনি কোন ডিস্কটা ক্লিন করতে চান, অর্থাৎ এই ডিস্কে থাকা যত হাবিজাবি ফাইল রয়েছে সেগুলোকে কিন্তু ডিলিট করে দিবে। তো আমি হচ্ছে ভয় কিছু নেই, প্রয়োজনীয় কিছু ডিলিট করবে না, তো আমরা জাস্ট ক্লিন করে দিবে এই সি ড্রাইভটা। তো আমাদের যেহেতু সি ড্রাইভটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা শুধুমাত্র ডিস্ক ক্লিন অ্যাপের মাধ্যমে সি ড্রাইভটাকে ক্লিন করব, যদি না আমরা বড় ধরনের কোনো রিস্ক নিতে চাই। সো এটাই ফাইন, আমরা ওকে দিই। এখানে উইন্ডোজ আমাকে বলছে যে ভাই, আমি আপনার উইন্ডোজটা স্ক্যান করে অর্থাৎ সি ড্রাইভটা স্ক্যান করে দেখলাম এই ফাইলগুলো আপনি চাইলে ডিলিট করতে পারেন, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, ইটস আপ টু ইউ। তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে, এগুলো ভাই তুমি ডিলিট করে দাও। তো আমি সিম্পলি যেটা করব, ওকে ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন লেখা হচ্ছে ডিলিট ফাইল। ওকে, ডিলিট ফাইল ক্লিন আপ করছে আমার পুরো সি ড্রাইভটা। অলরাইট, ক্লিন হয়ে গিয়েছে। এখন যদি আমরা আবার স্ক্যান করি, তাহলে আমরা ওই ফাইলগুলো অন্তত দেখতে পাবো না। ব্যাপারটা এমন না যে আমাদেরকে উইন্ডোজ টুলে এসেই ক্লিনারটা করতে হবে। আমরা যদি এই ডিস্ক ক্লিনারটা এখানেও লিখতাম, ডিস্ক ক্লিন আপ, দেখুন চলে এসেছে। তো আমরা এখানে যদি ওকে দেই, আবার স্ক্যান করলো, আগের বার ছিল 38-এর মতো, এখন কিন্তু 10, তার মানে ওগুলো ডিলিট হয়ে গিয়েছে। সো আমি এখন এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এই ছিল মূলত ডিস্ক ক্লিন আপের ঘটনা। তো ডিস্ক ক্লিন আপ বারবার এখান থেকে এসে করতে হবে না, এর চাইতে ভালো সলিউশন আছে, সেটা আমি দেখাবো। তো বাট এটা যে এখানে এক্সিস্ট করে সেটা আপনি জেনে রাখুন। এরপর যে আমরা কথা বলবো সিস্টেম ইনফরমেশন নিয়ে। সিস্টেম ইনফরমেশনে আমরা আমাদের সিস্টেম সম্পর্কে একেবারে ডিটেলস একটা ভিউ পাবো। প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো যে আসলে কি আছে না আছে, এ টু জেড। অর্থাৎ আমাদের সিস্টেমের কনফিগারেশন, হার্ডওয়্যার কি কি আছে না আছে সব কিছু। আমরা বায়োস সম্পর্কে ইনফরমেশন দেখতে পাবো, আমরা সিস্টেম সম্পর্কে, মডেল সম্পর্কে, সব কিছু সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাব। আমরা যদি হার্ডওয়্যার সম্পর্কে জানতে চাই, সেগুলোও জানতে পারবো। এই যেখান থেকে প্রত্যেকটা পোর্ট, হার্ডওয়্যার ফোর্স ইত্যাদি ইত্যাদি আমরা জানতে পারবো। এখানে হচ্ছে এর কাজ মূলত এটাই। এই যেমন ধরুন সাউন্ড ডিভাইস, এখানে আমরা সাউন্ড ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারছি, ড্রাইভার কি আছে না আছে, ম্যানুফ্যাকচার কারা, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। তো এগুলো হচ্ছে যখন আপনার প্রয়োজন হবে সিস্টেম সম্পর্কে ডিটেলস জানা, পার্টিকুলার প্রত্যেকটা বিষয়ের উপর, নেটওয়ার্ক, মডেম ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, ডিসপ্লে সম্পর্কে, আপনি এই ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। এই যে সিস্টেম সামারিটা, এটা সংক্ষিপ্ত ভার্সন রয়েছে আমাদের সেটিংসে। আমরা সেটিংসে যদি যাই, সেখান থেকে আমরা যদি সিস্টেমে যাই এবং তারপর অ্যাবাউটে গেলেই আমরা একটা ডিটেলস পেয়ে যাব। এটা একেবারে ছোটখাটো ডিটেলস, তবে এর চাইতে বেশি যদি ইনফরমেশন আপনার প্রয়োজন হয়, আপনাকে চলে আসতে হবে এই সিস্টেম ইনফরমেশনে। আপনি সিস্টেম ইনফরমেশনটা সার্চে গিয়ে খোঁজ করতে পারেন, লিখবেন সিস্টেম ইনফরমেশন, ব্যাস চলে আসবে, এইটাই চলে আসবে। কখনো যদি হয় যে কেউ জানতে চাচ্ছে ভাই আপনি বলেন তো আপনার অমুকটার মডেল কি, অমুকটা কি, সেক্ষেত্রে আপনি ইজিলি এখানে পেয়ে যাবেন। আমি যদি ধরেন এই যে প্ল্যাটফর্ম রোল, এটা যদি লিখে সার্চ করি,
আমি ফাইন্ড করি, দেখুন মার্ক করা আছে এটা যে পারফর্ম রোল। আমি যদি ওএস নেম লিখি সার্চ করি, দেখুন হাইলাইট করে দিয়েছে, এই হচ্ছে আমার ওয়েট নেম। তো এভাবে করে আমি এন্টায়ার জিনিসের মধ্যে যে কোনো কিছুই সার্চ করতে পারি ক্যাটাগরি দিয়ে বা ক্যাটাগরি দিয়ে না। আমরা এভাবে করে আমি যদি চাই এই সার্চটাকে ক্লোজ করে দিব, আমরা জাস্ট ক্লোজ ফাইন্ড করে দেই, তাহলে হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত সিস্টেম ইনফরমেশনের কাজ। এটা শুধুমাত্র আপনাকে ইনফরমেশন দিবে আপনার সিস্টেম সম্পর্কে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ইন ডিটেলস। আমি জানি না মাইক্রোসফট কখনো এটাকে, এই টুলটাকে মডার্ন লুক দিবে কিনা, নাকি এভাবেই রাখবে, দেখা যাক, সময় তা বলে দেবে। এরপর যে আমরা কথা বলবো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইন্ডোজ টুলগুলোর মধ্যে একটা, আর সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালের কাজটাকে আমি ডিটেলসে বলছি, তার আগে এটাকে ওপেন করি আমরা। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট অ্যাপ চলে এসেছে, আমরা এটাকে ম্যাক্সিমাইজ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইন্টারফেস, যেগুলো সম্পর্কে আমাদের মাথার উপর দিয়ে যাবে প্রথম দিকে। তবে তার আগে আমরা জানার চেষ্টা করি ফায়ারওয়াল জিনিসটা কি। ফায়ারওয়াল হচ্ছে মূলত আপনার কম্পিউটারের সিকিউরিটি গার্ডের মতো। আপনি যে ধরনের রুল সেট করে দিবেন, আপনার সিকিউরিটি গার্ড ঠিক সেই রকম রুল অনুযায়ী মানুষ ঢুকতে দিবে এবং বেরোতে দেবে। কম্পিউটার ফায়ারওয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে ডেটা বা অ্যাক্সেস। তো এই যেমন ধরুন এই পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ফায়ারওয়াল ধরি, একটা ওয়াল, অর্থাৎ এটাই হচ্ছে আমার সিকিউরিটি গার্ড, এই হচ্ছে আমার ইন্টারনেট। তো আমার কিছু রুল সেট করে দেওয়া আছে, এই যে স্পেসিফাইড ট্রাফিক অ্যালাউড, অর্থাৎ যে ট্রাফিকগুলো আমি অ্যালাউ করব, যে ডেটা আমি অ্যালাউ করব, বা যেই অ্যাপ্লিকেশনটাকে আমি অ্যালাউ করব, ভাই তুমি ইন্টারনেট ইউজ করতে পারবা, কেবল তারাই সেই রুল যদি মেনে চলে বা সেই রুল অনুযায়ী যদি আসে, তাহলে তারাই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। আদারওয়াইজ আমি অন্য যেগুলোকে আমি রেস্ট্রিক্ট করে দিয়েছি, সেগুলো কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। সোজা কথা যদি বলি, কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেসটা কন্ট্রোল করা যায় এই ফায়ারওয়ালের মাধ্যমে। অর্থাৎ ধরুন গুগল ক্রোম ইন্টারনেট ইউজ করতে পারবে কি পারবে না, সেটাও কিন্তু আমরা ডিসাইড করে দিতে পারবো এই ফায়ারওয়ালের মাধ্যমে। আমরা এটা পরেই দেখব যে ফায়ারওয়াল দিয়ে আমরা কিভাবে এটা করব। বাট তার আগে আমি আর কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে নিচ্ছি। যেমন কনসেপ্টটা হচ্ছে এরকম যে ব্লক অল ইনকামিং ট্রাফিক্স আনলেস সলিসাইটেড অর ম্যাচিং আ রুল। তার মানে হচ্ছে কি, ওর কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ব্লক করে দিবে সব ইনকামিং ট্রাফিক, শুধুমাত্র সেগুলোকেই ও অ্যালাউ করবে যেগুলোকে ও একটা রুল ম্যাচ করবে। আর একটা হচ্ছে কি, যে সবগুলোকে আউটগোয়িং, এটা হচ্ছে ইনকামিং, অর্থাৎ আমার সিস্টেমের মধ্যে আসছে, অর্থাৎ আমার কম্পিউটারে ইন্টারনেট থেকে আসা ট্রাফিকগুলোকে ও দেখতে পাবে। আরেকটা হচ্ছে যে অ্যালাউ অল আউটগোয়িং ট্রাফিক, অর্থাৎ আমার এখান থেকে কোনো ইনফরমেশন পাস করবে কিনা কোনো অ্যাপ্লিকেশন, সেটা ডিসাইড করে দিবে আমার এই উইন্ডোজের ফায়ারওয়ালটা। বিষয়টা আমি যদি একটা রিয়েল লাইফ সিনিয়রের সাথে কম্পেয়ার করি, তাহলে ব্যাপারটা এমন হবে যে ফায়ারওয়ালটা হচ্ছে আপনার দরজা, পিপল হচ্ছে আপনার ডেটা, ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার যাদেরকে আপনি ট্রাস্ট করেন, সেগুলো হচ্ছে ট্রাস্টেড প্রোগ্রাম। এক একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো ডাটা পাঠাতে পারবে কি পারবে না, বা নিতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করবে এই দরজার সাথে। দরজা যদি ক্লোজ থাকে পার্টিকুলার কোনো একটা প্রোগ্রামের জন্য, তাহলে কিন্তু সেই দরজা দিয়ে আপনার কম্পিউটারের মধ্যে ঢুকতে পারবে না। আর ধরুন কম্পিউটারটা হচ্ছে আপনার বাসা, তার মানে আপনার বাসায় কোন ডাটা ঢুকতে পারবে না পারবে, অর্থাৎ সেই ডাটাগুলো কোত্থেকে আসছে, আসছে হচ্ছে আপনার ট্রাস্টেড প্রোগ্রাম থেকে। তো কোন ডাটাগুলো ঢুকতে পারবে বা পারবে না, সেটা ডিপেন্ড করছে আপনার বাসার দরজা, রাইট? এটা হচ্ছে ফায়ারওয়াল। আবার একই সাথে ও ব্লক করে দিবে স্ট্রেঞ্জার্স, যে ভাই আমি আপনাকে চিনি না, আপনাকে দেখে মোটামুটি আমার কাছে হার্মফুল মনে হচ্ছে, যে আমি আপনাকে ঢুকতে দিব না, তখন হবে কি, দরজাটা বন্ধ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে মূলত রিয়েল লাইফ সিনারিও। এবার আমরা দেখার চেষ্টা করি এটা আমরা কেন ইউজ করব, কখন কখন ইউজ করব। প্রথম কথা হচ্ছে এভরিডে প্রোটেকশন। আপনি যখন ফায়ারওয়াল ইউজ করবেন, তখন ইনকামিং অনেক হার্মফুল ডেটা থেকে আপনি রক্ষা পাবেন, অর্থাৎ ম্যালিশিয়াস অ্যাটাক বা হ্যাকারদের যে অ্যাটাকগুলো থাকে, সেগুলো সম্পর্কে একটা বেসিক প্রোটেকশন পাবেন। একদম আমি বলছি না যে এক্সক্লুসিভ প্রোটেকশন, বাট ফায়ারওয়াল দিয়ে আপনি সেটা নিশ্চিত করতে পারবেন কোন একটা অ্যাপের অ্যাক্সেস নিয়ন্ত্রণের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে কানেক্টিং টু পাবলিক ওয়াইফাই। সো কখনো কখনো হয় কি, পাবলিক ওয়াইফাই যখন ইউজ করেন আপনি কফি শপ, এয়ারপোর্ট বা হোটেলে, তখন যেটা হয়, এটা কিন্তু পাবলিক থাকে, তার মানে কিন্তু একটা লার্জ সিকিউরিটি একটা ইস্যু থাকে এখানে। তো নেটওয়ার্কগুলোতে কিন্তু প্রচুর অ্যাটাক হওয়ার সুযোগ থাকে, ফিশিং অ্যাটাক হওয়ার সুযোগ থাকে। তো আপনি যদি সেখানে উইন্ডোজ ফায়ারটা অন করে রাখেন, সেখানে আপনি একটা এক্সট্রা লেয়ারের প্রোটেকশন পাচ্ছেন। আবার নতুন একটা অ্যাপ্লিকেশন আপনি সেট করতে যাচ্ছেন এবং চাচ্ছেন দেখতে যে অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে, কিন্তু চাচ্ছেন না তাকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে, সেক্ষেত্রে আপনি কিন্তু ফায়ারওয়ালের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটা ব্লক করে দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ করলেও আপনার এটা ইউজ করতে পারেন, এটা আমরা পরে বলছি। আর ট্রাবল শুট করার জন্য যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়, যে কি হচ্ছে না হচ্ছে এটা একটু বোঝার জন্য, আমরা চাইলে উইন্ডোজ ফায়ারওয়াল ইউজ করতে পারি, যে আসলে কোন অ্যাপ্লিকেশনটা এই প্রবলেমটা করছে নেটওয়ার্কে, সেটা আমরা খুঁজে বের করতে পারি। এবার পুরো ব্যাপারটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যে কিভাবে একটা অ্যাপ্লিকেশনকে ফায়ারওয়ালের মাধ্যমে ব্লক করতে হয়, যেন ওই অ্যাপ্লিকেশন ইন্টারনেট অ্যাক্সেস না করতে পারে।
সাধারণত হয় কি, ফায়ারের মধ্যে ৩ ধরনের প্রোফাইল থাকে। একটা হচ্ছে ডোমেইন প্রোফাইল, একটা হচ্ছে প্রাইভেট প্রোফাইল, আর একটা হচ্ছে পাবলিক প্রোফাইল। ডোমেইন প্রোফাইলটা হচ্ছে আপনার পার্টিকুলার কোনো একটা ডোমেইনের জন্য। ধরুন আপনি যে কোম্পানিতে জব করছেন, সেই কোম্পানির আইটি অ্যাডমিনিস্ট্রেটর তাদের ইন্টারনেটের জন্য পার্টিকুলার একটা রুল সেট করে দিতে পারে যে হ্যাঁ, আপনি ফেসবুক চালাতে পারবেন না, ওটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, বা এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করা যাবে না। তখন কিন্তু সেটা নির্ধারণ করছে কে? ওই কোম্পানির আইটি অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পার্টিকুলার এরকম একটা ডোমেইনে, বা এটা স্কুল হতে পারে, বা এটা কোনো কফি শপ হতে পারে, এটা হতে পারে অন্য কোনো কিছু, যেখানে একদম কোনো কিছু একটা নির্ধারিতভাবে এটাকে কন্ট্রোল করা হচ্ছে, তখন আমরা এটাকে ডোমেইন প্রোফাইল বলে থাকি। আর প্রাইভেট প্রোফাইলটা হচ্ছে স্পেশালি আপনার নিজের জন্য। এটার মূল উদ্দেশ্য থাকে আপনার এক পিসি থেকে, অর্থাৎ ধরুন আপনার অফিসের মধ্যে এটা আপনার প্রাইভেট নেটওয়ার্ক করে রেখেছেন ২-৩ জন মানুষের মধ্যে, বা একটা গ্রুপের মধ্যে, কিংবা পুরো অফিসের মধ্যে। তাহলে হবে কি, একটা পার্টিকুলার নেটওয়ার্ক ফোল্ডার থেকে একজন আরেকজনের কাছে ফাইল ইজিলি ট্রান্সফার করতে পারবে। এই ব্যাপারগুলো আমরা পরে দেখব যদি সম্ভব হয়। এরপর রয়েছে পাবলিক প্রোফাইল। এটা হচ্ছে মূলত এই যে, যেমন ধরুন আমরা কোনো কফি শপে যাচ্ছি বা কোনো সুপার শপে যাচ্ছি, সেখানে যদি ইন্টারনেট থাকে, সেটাকে আমরা পাবলিক বলি, একদম পুরো ওপেন বাট নন ডিসকভারেবল। এখানে প্রাইভেট নেটওয়ার্কে আপনার কম্পিউটার বা আপনার ডিভাইসটাকে ডিসকভার করা যাবে। অর্থাৎ কারা ডিসকভার করবে? এই প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে যারা থাকবে তারাই দেখতে পাবে যে এখানে এখানে কোন কোন অ্যাপ্লিকেশন রয়েছে বা কোন কোন ইউজার রয়েছে এই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। কিন্তু পাবলিক নেটওয়ার্কে কিন্তু এটা সম্ভব না। পাবলিক নেটওয়ার্কের মধ্যে এটা করা হয় না, যে এখানে মোটামুটি হাইট থাকে যে কে কে ইউজ করছে, কিন্তু এখানেও নির্দিষ্ট রুল থেকে থাকে। এই হচ্ছে মূলত প্রোফাইল। এটা নিয়ে এতটুকুই জানার ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল ইজ অন এই আমাদের ডোমেনের ক্ষেত্রে। তার মানে আমি যদি এখানে আরেকটা জিনিস দেখাই, সেটিংসেও কিন্তু এই সিমিলার অপশনটা রয়েছে। আমরা যদি এখানে যাই সেটিংসে, সেখান থেকে আমরা চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, এবং সেখান থেকে উইন্ডোজ সিকিউরিটি, তারপর আমরা দেখতে পাচ্ছি ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন। এখানে আমরা যদি ক্লিক করি, এই পাবলিক নেটওয়ার্কের জন্য ফায়ারওয়াল অন, তারপর হচ্ছে প্রাইভেটের জন্য, ডোমেইন নেটওয়ার্কের জন্য। তার মানে যে নেটওয়ার্কেই যাই না কেন, আমার ফায়ারওয়াল অন আছে, আমার পিসি প্রোটেক্টেড আছে স্পেশালি এই হ্যাকারদের কাছ থেকে ন্যূনতম। মানে এটাই আপনাকে আলটিমেট প্রোটেকশন দিবে না, আমি আবার বলছি। সো আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, পাবলিক হবে না প্রাইভেট হবে। আমি জাস্ট সিম্পলি নেটওয়ার্ক সেটিংসে চলে যাব। সেখান থেকে আমি চলে যাব ইথারনেটে, কারণ আমার ইথারনেটের মাধ্যমেই মানে কেবলের মাধ্যমে কানেক্ট করা আছে। আমি যদি এখন পাবলিক নেটওয়ার্কে দিই, যেটা রিকমেন্ড করা হচ্ছে, তাহলেই আমার এই নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে পাবলিকে চলে আসবে একটু পরে। এই যে আমি এটা পাবলিকেই করেছি। সো আমি এটাকে ক্লোজ করে আবার ট্রাই করি। দেখুন এখন কিন্তু এটা পাবলিকটা অন হয়ে গেছে, মানে পাবলিক নেটওয়ার্ক আমি ইউজ করছি। সো পাবলিক নেটওয়ার্ক যখন ইউজ করবো, তো এটার জন্য পার্টিকুলার কিছু ফায়ারওয়ালের সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলোই কিন্তু, বা রুল রয়েছে, সেই রুলগুলোই ইউজ হবে। আবার যখন আমি অটোমেটিকলি কোনো ডোমেইন নেটওয়ার্কে সুইচ করব, তখন আবার ডোমেইন নেটওয়ার্কের জন্য যে রুলগুলো সেট করা আছে, সেই রুলগুলো অ্যাপ্লাই হবে। ব্যাপারটা এরকম যে আমার বাসায় বা পাবলিক নেটওয়ার্কে ফেসবুক একেবারে অ্যালাউড আছে, কিন্তু আমার অফিসে অ্যালাউ করে না। তার মানে যখনই আমি আমার এই পিসিটা আমার অফিসে নিয়ে যাব, বা এই ল্যাপটপটা আমার অফিসে ইউজ করা ট্রাই করতে যাব, তখন তো এই ডোমেইন নেটওয়ার্কটা অন হয়ে যাবে, বা এই রুলটা অন হয়ে যাবে। তখন কিন্তু ওই রকম ভাবেই আমাকে দেখাবে যে ভাই আপনি ফেসবুক ইউজ করতে পারছেন না, আপনার রুলটা নাই, মানে রুলটা এইভাবে সেট করে দিয়েছেন। মানে এটা কিন্তু পিসি এন্ডে, আপনার পিসি এন্ডে আপনি এখানে যে ধরনের রুল সেট করেছেন। সো এটা আমি ক্লোজ করছি। এবার আমরা দেখি কিভাবে আমরা এগুলো ব্লক করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনবাউন্ড রুল, অর্থাৎ আমার কম্পিউটারে আসবে যেই ডেটাগুলো, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাদের কোনগুলোকে অ্যালাউ করা আছে। যেমন এই যেগুলো এখানে টিক চিহ্ন রয়েছে সবুজ, তার মানে এগুলো অ্যালাউ করা আছে, এগুলোকে আমরা অ্যালাউ করেছি, এরা ডাটা নিতে পারবে, কোনো সমস্যা নেই। আবার যেগুলো অ্যালাউ করি নাই সেগুলো এনেবলড নো আছে, মানে রুলটাই এনেবল না। আচ্ছা, আবার আউটবাউন্ডের ক্ষেত্রে ঠিক সিমিলার এরকম জিনিসপত্র আছে। ফর এক্সাম্পল, আমরা গুগল ক্রোমকে আউটবাউন্ড কোনো ধরনের অ্যাক্সেস দিব না, ইন্টারনেট অ্যাক্সেস দিব না। ফর এক্সাম্পল, এটা যে কোনো অ্যাপ হতে পারে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো তাহলে যেটা করতে হবে আমাকে, আমি আউটবাউন্ড এখানে এসে আমি নিউ রুলে ক্লিক করব। সেখান থেকে আমি প্রোগ্রাম যেটা আছে সেটাই, তার মানে এটা প্রোগ্রাম, আমি এখন একটা প্রোগ্রামকেই করব। আমরা পোর্ট বা অন্যান্য জিনিসও করতে পারি, একটু খুব অ্যাডভান্স লেভেলের জিনিস যেটা আমি এখন দেখাচ্ছি না। সো প্রোগ্রাম, নেক্সট। এবার আমরা প্রোগ্রামের প্যাথ, মানে কোথায় আছে প্রোগ্রামটা, আমি যদি অল প্রোগ্রাম দিই, তাহলে সব সব প্রোগ্রামের আউটবাউন্ড বন্ধ হয়ে যাবে। সো এটা ভুলে করতে যাবেন না, জাস্ট দেখানোর জন্য ব্রাউজ করব। এবার আমরা খুঁজে বের করবো যে আমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। সো আমি সি ড্রাইভে চলে যাব। সেখান থেকে এটা কিংবা এটা, এই দুটার কোনো একটার মধ্যে আমার গুগল ক্রোমটা ইনস্টল করা আছে। এটা হচ্ছে 32 বিটের অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল হয়, আর 64 বিটের অ্যাপ্লিকেশনগুলো এখানে ইনস্টল হয়। তো আমি এখানে যাচ্ছি। তো এখান থেকে আমি গুগল ক্রোমটাকে, এই যে গুগল, এই যে ক্রোম অ্যাপ্লিকেশন, তার মধ্যে .exe, তার মানে যে অ্যাপ্লিকেশনই হোক না কেন, আমি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন অফ করতে চাইতাম, ধরুন এডওয়ার্ড এডওয়ার্ড মাইন্ড, এখানে আমি খুঁজবো .exe কোথায় আছে, এই যে .exe। আমি যদি চাই এই অ্যাপ্লিকেশনটা অফ করে দিব, মানে অ্যাপ্লিকেশনের আউটগোয়িংটা অফ করে দিব, আমি জাস্ট সিলেক্ট করবো এটা,
ওকে, ক্রোমের বদলে আমরা এটা চুজ করলাম। আপনি ক্রোম চুজ করেন বা যেটা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই, প্রসেস কিন্তু সেম। নেক্সট, এরপর আমি বলবো ব্লক কানেকশন, যেটা আছে এভাবে রেখে দিব। আমি অ্যালাউ করতে পারি, ব্লকও করতে পারি। এই অ্যালাউ করতে হলে এখানে, ব্লক করতে হলে এখানে। নেক্সট, সবগুলো প্রোফাইলে কি হবে? আমি বললাম হ্যাঁ, সবগুলো প্রোফাইলই হবে। নেক্সট, এবার আমি এটার এই রুলের একটা নাম দিয়ে দিচ্ছি যেন আমি রুলটা চিনতে পারি। তো আমি লিখে দিলাম এড ড্র ম্যাপ। আমি চাইলে এটার একটা কারণ লিখে দিতে পারি, কি কারণে এটা আমি ব্লক করছি। এরপর আমি ফিনিশ দিলেই অ্যাপ্লাই হয়ে গেল। খেয়াল করে দেখুন, এগুলো রয়েছে সব সবুজ টিক, তার মানে এগুলো সব অ্যালাউ করা আছে, কিন্তু এটা কিন্তু স্টপ সাইন দেখাচ্ছে। তার মানে এই ম্যাপটা যদি এখন যেহেতু এনেবলড আছে, এই অ্যাপ্লিকেশন এখন আর কোনো ডেটা পাঠাতে পারবে না, আপলোড করতে পারবে না, কোথাও সেন্ড করতে পারবে না। তার মানে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার সন্দেহজনক হচ্ছে যে এর মনে হয় আমার পার্সোনাল ডেটা সেন্ড করছে, সেগুলো কিন্তু আপনি এভাবে ব্লক করতে পারেন। এটা হচ্ছে আউটবাউন্ডের ক্ষেত্রে। ইনবাউন্ডের ক্ষেত্রে সিমিলার, একদম একই রকম ভাবে আমি নিউ রুল ক্লিক করব। মানে একটা অ্যাপ্লিকেশন যদি দুটোই আপনি বন্ধ করতে চান, যে তুমি ডেটা আনতেও পারবে না, দিতেও পারবে না, যদি আনার ব্যাপারটা হয়, তাহলে এই যে ইনবাউন্ডটা দিয়ে যাব, প্রোগ্রাম, নেক্সট। ওকে, এরপর আমরা এডার মাইন্ড, এরপর আমরা যাব যে ডট ইএক্সি, নেক্সট। এবার আমাদের ব্লক, নেক্সট, নেক্সট, এটা নাম দিয়ে দিচ্ছি, ফিনিশ। দেখুন এখানেও ইনবাউন্ডের জন্য রুলটা সেট হয়েছে, আউটবাউন্ডের জন্য রুলটা সেট হয়েছে। এভাবে করে আপনি ফায়ারওয়ালের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনের ইন্টারনেট অ্যাক্সেস অফ করে দিতে পারেন। আমার যদি কখনো মনে হয় এই রুলটা আমি ডিসেবল করে দিব, সেক্ষেত্রে আমি ডিসেবল করার জন্য এই যে ডিসেবল রুলে ক্লিক করব। দেখুন এখন এটা ডিসেবলড হয়ে গিয়েছে। আবার যদি মনে হয় আমি এটাকে এনেবল করব, আমি এনেবল করব। আবার যদি মনে হয় আমি এটাকে ডিলিট করে দিব, সেক্ষেত্রে ডিলিট, ঠিক এইভাবে। আবার আমরা যদি ইনবাউন্ডে যাই, সেখানে একই অবস্থা। আমরা চাইলে ঠিক একই রকম পদ্ধতিতে আমরা এটাকে ডিসেবল বা ডিলিট করে দিতে পারবো। আবার আমরা চাইলে এটার প্রপার্টিজও দেখতে পারবো। প্রপার্টিজে গিয়ে আমরা আগে দিয়েছিলাম ব্লক, বাট এবার যদি আমি অ্যালাউ করে দিই এবং অ্যাপ্লাই, ওকে, সেক্ষেত্রে দেখুন এটা এখন অ্যাপ্লাই হয়ে গেল, অর্থাৎ এটা এখন এনেবলড হয়ে গেল। তার মানে এখন থেকে ও ইনবাউন্ডে ডেটা আনতে পারবে, অর্থাৎ ডাউনলোড করতে পারবে বা রিসিভ করতে পারবে। এভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ইনবাউন্ড এবং আউটবাউন্ড রুল সেট করে দিতে পারবেন এবং তার মাধ্যমে বলে দিতে পারবেন কোন কোন অ্যাপ্লিকেশন ইন্টারনেট ইউজ করতে পারবে কি পারবে না। অলরাইট, আমরা কিন্তু এই লেসনের মাধ্যমে শিখে ফেললাম কন্ট্রোল প্যানেল, টাস্কবার, ডিস্ক ক্লিনআপ, সিস্টেম ইনফরমেশন ও উইন্ডোজ ফায়ারওয়াল সম্পর্কে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু টেনে হিসেবে দেখুন আগে পিছনে নিয়ে, কিংবা আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করে জানান যে আপনি কোন পার্টটা বুঝতে পারেননি। আমরা সবসময় আপনার সাথে আছি। প্র্যাকটিস করতে থাকুন, শিখতে থাকুন। হ্যাপি লার্নিং।